ওয়েলকাম টু এই খাম্বাটা দেখুন, আমাদের এখানে কিন্তু খুব একটা হাওয়া দিচ্ছে না। খাম্বাটা জাস্ট দেখুন, অটোমেটিক্যালি নড়ছে, মানে কনস্ট্যান্ট নড়ে যাচ্ছে। আপনি গাছের পাতাগুলো পাশে দেখুন। অপু এবং অপুর দিদি দাঁড়িয়ে রয়েছে। ওই যে দূরে রেলগাড়ি যাচ্ছে, অপু তার দিদিকে আঙুল দেখিয়ে বলছে যে দিদি রেলগাড়ি ছুটে যাচ্ছে। এই যে এই সিনটা আমরা যেটা দেখেছিলাম পথের পাঁচালী সিনেমায়, সত্যজিৎ রায় পরিচালিত, সেই সিনেমার এই অংশটি কিন্তু রয়েছে। এই জায়গাটা একটা কারণে ফেমাস, সেটা হচ্ছে যে এই রাতমোহনায় বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রচুর লেখালেখি করেছেন। এই হচ্ছে এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন বয়ে চলেছে, এই ঝর্ণার নাম হচ্ছে গোল্ডেন ফলস, এবং এই ঝর্ণার জল যেইখানটায় গিয়ে নদীতে মিশছে সেই জায়গাটার নাম হচ্ছে গিয়ে রাতমোহনা। এই চালাটার ঠিক তলায় বসেই উনি কিন্তু আরণ্যক উপন্যাস লিখেছিলেন। নামে বোঝা যাচ্ছে ধারা, গিরি অর্থাৎ পর্বত, ধারা মানে জলের ধারা। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ঘাটশিলা কলকাতা থেকে মাত্র 251 কিলোমিটার দূরে ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলায় অবস্থিত। এ যেন এক লুকোনো রত্ন, যেখানে রয়েছে এশিয়ার সর্বপ্রথম ও বিশ্বের গভীরতম তামার খনি। যে স্থানে রয়েছে মহান বাঙালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জ। যে স্থানে দেখা মেলে সুন্দরী সুবর্ণরেখা নদী, এবং সেই সুবর্ণরেখা নদীর তীরে সূর্যাস্ত দেখার জন্য এক বিখ্যাত জায়গা রাতমোহনা। এছাড়া ঘন জঙ্গল ও সবুজ পাহাড়ে ঘেরা কৃত্রিম হ্রদ বুরুডি লেক, যার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটি পর্যটকের কাছে এক অন্যতম আকর্ষণের জায়গা। এক কথায় বলা চলে, সারা সপ্তাহে ক্লান্তি দূর করতে সপ্তাহান্তে এক রাত্রি দুদিনের ছুটিতে পাহাড়, জঙ্গল ও ঝর্ণার মাঝে সময় কাটানোর এক আদর্শ জায়গা হলো এই ঘাটশিলা। হাওড়া স্টেশন থেকে মাত্র 115 টাকার বিনিময়ে খাদ্যাবঞ্চি ইস্পাত এক্সপ্রেস ধরে আমরা ঘাটশিলা এসে পৌঁছাই, যা আমি ইতিমধ্যে আপনাদের কাছে তুলে ধরেছি আমার আগের পর্বে। আপনারা ঘাটশিলা রেলওয়ে স্টেশনে নামার পর কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন, এবং 1 নম্বর প্ল্যাটফর্মের এই সামনে দিয়েই রয়েছে বাইরের স্টেশনের বাইরে যাওয়ার রাস্তা, এবং সেখান থেকে কিন্তু আপনারা প্রচুর অটো পেয়ে যাবেন যারা চাইছেন একদিনে ঘাটশিলা ঘুরতে। তবে আমাদের এবারের ট্রিপটা 3 দিনের প্রায়। তো আজকের আমাদের প্রথমের দিনের প্ল্যানিং হচ্ছে আমরা আজকে সারাটা দিন ঘাটশিলা এক্সপ্লোর করব, এবং ঘাটশিলা এক্সপ্লোর করে তারপরে আমরা চলে যাব হচ্ছে বেলপাহাড়িতে। আমাদের হোমস্টে বুক করা রয়েছে, সেখানে আমরা হোমস্টের মালিককে বলে দেওয়ায় আমাদের যেহেতু একটা 9 জনের গ্রুপ রয়েছে, তিনি একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, যে গাড়িটা আজকে আমাদের সারাটা দিন কিন্তু ঘাটশিলা ভ্রমণ করাবে এবং তারপরে রিসর্টে নিয়ে যাবে। এছাড়া আপনারা যারা অটো করে ঘুরতে চাইছেন, একটু জাস্ট আপনাদের চার্ট দেখিয়ে দিই। ঘাটশিলা স্টেশনের বাইরে আসলেই আপনারা কিন্তু এখানে চার্ট দেখতে পাবেন, যেই চার্টে কোন কোন জায়গাগুলো আপনারা ঘাটশিলায় ঘুরবেন এবং কত কী রেট সমস্ত আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে ঘাটশিলার এটা হচ্ছে বেঙ্গল সাইড, তার মধ্যে যেই জায়গাগুলো আসে সেগুলো হলো ধারাগিরি ফল, বুরুডি লেক, চিত্রকূট টেম্পল, সূর্যা মন্দির, ফুলডুংরি, রানকিনি মন্দির, ঘাটশিলা, রাজ স্টেট রিভার সাইড। তাছাড়া এইখানে আরও একটা রয়েছে, এটা কিন্তু ঝাড়খণ্ড সাইডে, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, হাউস অফ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, HCL রিভার সাইড, রাতমোহনা যেটাকে বলা হয় সিদ্ধেশ্বরী হিল টেম্পল। এইসব যেই সাইডটা আছে এটা কিন্তু ঝাড়খণ্ড সাইডে। আর এই একটা বেঙ্গল সাইড ঘুরতে গেলে একটা অটোতে কিন্তু 1400 টাকা নেবে, আর একটা সাইড এই সাইডটা ঘুরতে গেলে নেবে 1500 টাকা। এবং তাছাড়া এই টোটো ঝাড়া, DVM রাজবাড়ি, গডশিলা ফল টেম্পল, এইগুলো দেখতে গেলে কিন্তু 1500 টাকা লাগবে। এবং কেননা এই 3টে স্পট প্রচুর দূরে, কঙ্কনা দুর্গা মন্দির, হিল টপ আর দুয়ারসিনী ফরেস্ট অ্যান্ড হিল, এর জন্য কিন্তু লাগছে 1200 টাকা। দেখুন এইগুলো কিন্তু ওয়ান সাইড টোটাল অ্যামাউন্ট দেওয়া রয়েছে। এইগুলো একটু দেখবেন। এইখানে যারা স্ট্যান্ডের অটোওয়ালারা আছে তাদের সঙ্গে একটু কথা বলবেন, তারা কিন্তু আপনাদেরকে বলে দেবে, গাইড করে দেবে ঠিকঠাক করে আপনারা কোন দিকটা ঘুরতে পারেন, কোন দিকটা যাবেন। এনাদের সঙ্গে কথা বলে তারপরে আপনারা গাড়ি করে তারপরে কিন্তু ঘাটশিলা ভ্রমণ করতে পারেন। বলছি কাকু, এই যে আমরা দেখালাম বেঙ্গল সাইড আর ঝাড়খণ্ড সাইড, এই দু সাইডের যে সাইট সিনগুলো, এগুলো কি একদিনে কখনো সম্ভব? সম্ভব সকালবেলায় যদি আসে
সকাল বলতে আমরা যেমন সকালের একদম ফার্স্ট ট্রেন সকাল 6:30টার কলকাতার ট্রেন ধরে আমরা এইখানে এসে পৌঁছালাম। এখন মোটামুটি 10টার কাছাকাছি, 10টা 58 না 11টা বাজছে। এই সময় যদি কেউ আসে একটা সাইড হবে, একটা সাইড হবে। আচ্ছা, এক সাইড করতে মোটামুটি কতক্ষণ সময় লেগে? 6 ঘন্টা প্রায় 6 ঘন্টা। আচ্ছা, মানে একদম মানে ধীরে সুস্থে দেখা। আচ্ছা, ধরুন কথার কথা কেউ এক সাইড কমপ্লিট করলো এবং তারপরে কি আবার আপনারা পরের দিনকে পরের সাইডও কমপ্লিট আপনারাই করিয়ে দেন? আচ্ছা আচ্ছা, আপনাদের যদি সেটা সেরকমভাবে বুকিং করা থাকে। আচ্ছা বুকিং হয়ে যায় এখান থেকে সব। আচ্ছা আচ্ছা, একবারেই সব বুকিং হয়ে যায়। টোটাল সবই বুকিং হয়ে যায়। আচ্ছা, আমি এনাদের নাম্বার আমি দিয়ে রাখবো, এনাদের চারজনেরই নাম্বার আমি দিয়ে রাখছি। আপনারা কল করবেন। এই সামনে থেকে ঘাটশিলার সিজন শুরু হয়ে যাচ্ছে, কল করে নেবেন। যারা আপনারা আসছেন আগাম বুকিং করে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু এনারা বেশ ভালোভাবে গাইড করে সুন্দরভাবে ঘুরিয়ে দেবে। ধন্যবাদ। দাদার চ্যানেল থেকে আসবেন, যে টুরিস্ট আসবেন আপনাদের নিজের কনসেকশন থাকবে দাদার চ্যানেল থেকে আসবেন। আচ্ছা, আমার চ্যানেল থেকে যদি আসেন, আমার চ্যানেলের নাম হচ্ছে ডি কমন ম্যান। আপনি কাকাদের বলে রাখলাম, যদি বলেন এসে তাহলে কিন্তু আপনাদের ডিসকাউন্ট একদম একদম আলাদা কিন্তু ডিসকাউন্ট থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমাদের জঙ্গলমহল হোমস্টে থেকে আমাদের এই গাড়ি পাঠিয়ে দিয়েছে অর্থাৎ আমরা বুক করেছি গাড়িটা। আজকে সারাদিন আমরা ঘাটশিলা চত্বরটা পুরোটা সাইট সিন করবো এবং তারপরে বেরিয়ে যাব আমাদের রিসর্টের দিকে। চলুন যাওয়া যাক। আমাদের প্রথম গন্তব্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি, সেটা হচ্ছে গৌরীকুঞ্জ। আপনারা ঘাটশিলা আসলে চেষ্টা করবেন সর্বপ্রথম এই স্পটটা কভার করার, কেননা দুপুর 12টার মধ্যে কিন্তু এই স্পটটা বন্ধ হয়ে যায়। তার জন্য আমি আপনাদেরকে সাজেশন দেবো, প্রথমে আগে এই স্পটটা কমপ্লিট করবেন, তারপরে পরবর্তী স্পটগুলোতে যাবেন। ঘাটশিলা রেলওয়ে স্টেশন থেকে গৌরীকুঞ্জ আমাদের যেটা প্রথম গন্তব্য, তার দূরত্ব হচ্ছে মাত্র 1.4 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল, আর সময় মোটামুটি 5 মিনিট মতন লাগবে। ঘড়িতে সময় এখন ঠিক 11:13। এসে পৌঁছালাম আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থান অর্থাৎ গৌরীকুঞ্জ, যেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ওয়াইফকে অর্থাৎ গৌরী দেবীকে এই বাড়ি গিফট করেছিল। চলুন সমস্ত হিস্ট্রি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। গৌরীকুঞ্জ, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবনের শেষ 12টা বছর অতিবাহিত করেছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার প্রথম স্ত্রী গৌরী দেবী, যিনি কিনা তাদের বিবাহের ঠিক 1 বছর পর কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান, সেই গৌরী দেবীর নাম অনুসারে এই বাড়ির নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গৌরীকুঞ্জ রাখেন। এই বাড়িটিকে আজও সংরক্ষিতভাবে রাখা হয়েছে। এই বাড়ির ভেতরে প্রতিটি দেওয়ালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকম বই, তার হাতে লেখা গল্প, তার গানের বিভিন্ন সরঞ্জাম ও তার জীবদ্দশায় প্রাপ্ত সকল পুরস্কার, এমনকি তার শেষ বয়সের ধুতি ও পাঞ্জাবিটি আজও সংরক্ষিতভাবে রাখা রয়েছে এই বাড়িতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বসত বাড়িতে এখানে কিন্তু আরও বিশেষ কিছু জিনিস রয়েছে। সেটা হচ্ছে যে এই দেখুন, এইখানে যেমন দেওয়ালে, গোটা বাড়ির দেওয়ালটায় এই দিকটা বলুন, ওই দিকটা বলুন, এদিকটা বলুন, সমস্ত দেওয়ালে পাঁচিল মানে অর্থাৎ সমস্ত পাঁচিলের গায়ে একটি করে ছবি অঙ্কিত রয়েছে এবং সেই ছবির বর্ণনা দেওয়া রয়েছে। যেমন এই সুবর্ণরেখার নিকটস্থ পঞ্চপাণ্ডবের সুবর্ণ শিলার উপর বসে সিদ্ধেশ্বর পাহাড়ের দিকে তাকিয়ে তিনি ধ্যানমগ্ন রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই সুবর্ণরেখা নদী, যেটা আমাদের এর পরবর্তী আমাদের গন্তব্যস্থল। আমরা আজকেই দেখব আমাদের ঘাটশিলা ভ্রমণে, এবং আপনারা যারা আসবেন তাদের সবারই কিন্তু এই সুবর্ণরেখা নদী ঘাটশিলা ট্যুরের মধ্যে থাকে। এবং আরও আরেকটা দেখাই যে গভীর জঙ্গলে ধারাগিরিতে শিলার উপর বসে সাহিত্য লিখছেন। এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাহিত্য লিখছেন ধারাগিরির দিকে তাকিয়ে। এই হচ্ছে আরও একটা ছবি অঙ্কিত রয়েছে। এবং তার পাশে দেখুন ফুলডুংরি পাহাড়ে বসে বিভিন্ন সাহিত্য রচনা করেছেন। এই হচ্ছে ফুলডুংরির পাহাড়, যেখানে বসে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাহিত্য রচনা করছেন, সেই ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এবং একই সাথে এইখানে আরও একটি আছে, এখানে ছবিটা একটু অস্পষ্ট, তাও পড়ে শোনাচ্ছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় স্ত্রী রমা দেবীকে নিয়ে ঘাটশিলায় স্থিত গৌরীকুঞ্জে প্রবেশ করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রমা দেবীকে নিয়ে যখন ঘাটশিলার এই গৌরীকুঞ্জে প্রবেশ করে, সেটা হচ্ছে তার ছবি। এইখানে দেওয়ালে অঙ্কিত রয়েছে বিভিন্ন গ্রন্থ, যেমন পথের পাঁচালী, চাঁদের পাহাড়, অপরাজিতা, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি,
ও আরণ্যক, এই যে উপন্যাসগুলো এইখানে কিন্তু দেওয়ালে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে অপুর পাঠশালা, এবং এই অপুর পাঠশালা প্রতি রবিবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে। এইখানে যেমন আরেকটা ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে দ্বিতীয় বিবাহ ফরিদপুর জেলায় রমা দেবীর সাথে 23 ডিসেম্বর 1940, সেই ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এইখানে আরেকটা দেখাই, সাথী ফরেস্টের অফিসার ডিএফও যোগীন্দ্রনাথ সিনথাকে নিয়ে চাইবাসা ও গালুডি ভ্রমণ, এই হচ্ছে আর একটা ছবি। এরকম বিভিন্ন ছবি। আরেকটা আপনাদের এই ছবিরটা একটু পড়ে শোনাই। 1920 সালে 21শে জুন কলকাতায় হরিনাভি সোনারপুর স্কুলে সহশিক্ষক পদে নিযুক্ত হন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেই ছবি হচ্ছে এইখানে। এছাড়া এইখানের ছবি রয়েছে 1924 সাল থেকে 1930 সাল পর্যন্ত ভাগলপুর জঙ্গলে লবটুলিয়া ফুলকিয়া বৈহার ভ্রমণ করেন, এই হচ্ছে সেই ছবি। এবং তাছাড়া এইখানে রয়েছে যেই আম গাছ থেকে আম খেতে ভালোবাসতেন, যেটা তার ভাই নুটু বিহারী লাগিয়েছিলেন, সেই হচ্ছে এই আম গাছটা। দাদা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম খাওয়ার জন্য ভাই নুটু বিহারী এই আম গাছটি লাগিয়েছিলেন। এই দেখুন, এই হচ্ছে সেই আম গাছ। কিন্তু আম গাছ আজকে কেটে ফেলা হয়েছে এবং সেটা ঘুণ ধরে গেছে। এইটুকুনি কাণ্ডই এখানে কিন্তু অবশিষ্ট রয়েছে মাত্র। আমাদের প্রথম স্পট অর্থাৎ গৌরীকুঞ্জ দেখা শেষ হলো। এবার আমরা বেরোচ্ছি আমাদের পরবর্তী স্পট, সেটা হচ্ছে রাতমোহনার উদ্দেশ্যে। চলুন, আমাদের গাড়িতে সবাই চলে এসছে, এবার যাওয়া যাক রাতমোহনার উদ্দেশ্যে। এসে পৌঁছালাম আমাদের পরবর্তী স্পট রাতমোহনাতে। রাতমোহনায় আমরা এসে প্রথমে ব্রেকফাস্ট হয়নি, এই 12টা 10 মানে ব্রাঞ্চ বলা চলে, লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে চলছে। তো আমাদের রিসর্টওয়ালাকে আমরা বলেছিলাম আমাদের একটু খাবার পাঠানোর জন্য। আমাদের জন্য যা যা খাবার এসছে সেগুলো একটু দেখিয়ে দিই। আমার যদিও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে ডিম পাঠিয়েছে, এর সঙ্গে রয়েছে মিষ্টি, আলু ভাজা আর এখানে রুটি। এই আইটেমগুলো আমরা আমাদের রিসর্টওয়ালাকে বলেছিলাম, তিনি আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে। এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, আমরা বলাতে তিনি এটা এক্সট্রাভাবে অ্যারেঞ্জ করে দিয়েছে। কিন্তু যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে এই একটা বটগাছের তলায়, এখানে আমরা খাওয়া দাওয়া সারলাম। এবার এই সামনে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। এই জায়গাটা একটা কারণে ফেমাস, সেটা হচ্ছে যে এই রাতমোহনায় বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু কাব্যগ্রন্থ, উপন্যাস প্রচুর কিছু লিখেছেন এই জায়গাটায় এসে। সে কারণে এই রাতমোহনাকে একটা ট্যুরিস্ট স্পট হিসেবে ধরা হয়। তাছাড়াও এর সৌন্দর্য একদম অপার। এই যে এই রাস্তা ধরে আমরা হেঁটে এলাম, এই ধারে সোজা একটা রাস্তা চলে গেছে নদীর মধ্যে দিয়ে, বাঁধ টাইপস। আর এই ধার দিয়ে একটা, এই যে ভেতরের যে রাস্তাটা রয়েছে, এইটাই হচ্ছে সেই রাতমোহনা যাওয়ার জায়গা। এই হচ্ছে এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন বয়ে চলেছে, এই ঝর্ণার নাম হচ্ছে গোল্ডেন ফলস। এবং এই ঝর্ণার জল যেইখানটায় গিয়ে নদীতে মিশছে সেই জায়গাটার নাম হচ্ছে গিয়ে রাতমোহনা। চলুন এই জায়গার একটা সুন্দর ড্রোন শট আপনাদেরকে উপহার দেওয়া যাক। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা ময়। সুবর্ণরেখায় কথিত আছে এর জলে নাকি সোনা বয়ে চলে। বর্ষা শেষে বালি পরিশ্রুত করে সোনা সংগ্রহ করে নদীর ধারের বাসিন্দারা। মূলত টামাডা ও সারদা অঞ্চলের বাসিন্দারা এই কাজ করে থাকে। নগরী গ্রাম থেকে যাত্রা শুরু করে সুবর্ণরেখা 395 কিলোমিটার পথ অতিক্রম করে উড়িষ্যার বিচিত্রপুর রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। আর ঘাটশিলা এ সুবর্ণরেখা নদীর তীরেই রয়েছে এশিয়ার প্রথম ও বিশ্বের দ্বিতীয় গভীরতম তামার খনি। সকলই আমার মতো
রাতমোহনা ও গোল্ডেন ফলস আমাদের দেখা শেষ হলো। এবার চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। ড্রোন শটটি কেমন লাগলো এই সুবর্ণরেখা নদী সহ গোল্ডেন ফলসের অবভিয়াসলি কমেন্টস করে জানাবেন। চলুন যাওয়া যাক পরবর্তী গন্তব্যের দিকে। এবারের আমাদের পরবর্তী স্পট হচ্ছে ফুলডুংরি। ফুলডুংরি অর্থাৎ সেই জায়গা যেখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক উপন্যাস লিখেছিলেন। আমার মতো সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। এখন আমরা এসে পৌঁছালাম আমাদের তৃতীয় দর্শনীয় স্থান, সেটা হচ্ছে ফুলডুংরি। ফুলডুংরি হচ্ছে সেই জায়গা যেখানে বসে আরণ্যক উপন্যাস লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর এই ফুলডুংরি যাওয়ার জন্য আমাদের গাড়িটা ওইখানে পার্ক হয়ে গেল এবং এইখানে এই রাস্তা আছে, এই রাস্তা ধরে আমাদেরকে সোজা উপরে উঠে যেতে হবে। এই সোজা রাস্তা বরাবর আমাদের বেশ যেতে হবে। একদম লাল পাথর রয়েছে এখানে, এই দেখুন লাল পাথর। এইরকম সুন্দর বন, দু সাইডে গাছপালায় ভর্তি, ব্যাস এরকমভাবেই একটু ট্রেক করে উপরে উঠে যাওয়া। তবে এই যে পাথরগুলো না প্রচণ্ড পা হড়কাচ্ছে, একদম গোল রাউন্ড পাথর, তো প্রচণ্ড পা হড়কানোর ভয়। আমরা এই রাস্তা ধরে উপরের দিকে চলে এলাম। এই একটা পাঁচিল দেওয়া একটা স্পট রয়েছে, এই ভেতরে ঢুকতে হবে, একদম জঙ্গলের ভেতরে। পুরো একদম জঙ্গল, জঙ্গলের উপরে এই যে মাচার মতন যে জায়গাটা করা রয়েছে, এইখানটা করে এই জায়গাটায় বসে কিন্তু উনি আরণ্যক উপন্যাসটা লিখেছিলেন, যেটা খুব পপুলার একটা উপন্যাস। এই জায়গাটা এতটা পপুলার যে এই জায়গাটাকে পুরো সারাউন্ড একদম জায়গা করে দেওয়া হয়েছে এবং এই জায়গাটা থেকে কিন্তু এই সাইডে সোজা টাটানগরের একটা ভিউ পাওয়া যায়, একদম এই সাইড বরাবর। এখন প্রচুর গাছপালা হয়ে রয়েছে। আমরা যেটা লোকালসদের কাছ থেকে শুনলাম, এই জায়গা থেকে কিন্তু টাটানগরের একটা ভিউ পাওয়া যায়। এই হচ্ছে ফুলডুংরিতে দেখার এই হচ্ছে একটাই জায়গা। যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুব পপুলার একজন মানুষ ছিলেন এবং তার যেই আরণ্যক যে কাব্যগ্রন্থটি সেটি প্রচুর পরিমাণে লোকসমাজে পপুলার হয়েছিল সে সময়ে, সে কারণে এই জায়গাটা মানুষে দেখতে আসে। মানে এইখানে আমি দেখতে পাচ্ছি এই নিচ করে না হয় বসত বাড়ি অথবা হোটেলস কিছু আছে, সম্ভবত বসত বাড়ি আছে প্রচুর পরিমাণে এই সাইডটা। আর ওই সাইডটা একদম কিন্তু হাইওয়ে আছে, যে হাইওয়ে ধরে আমরা এলাম। এই জায়গাটা এলে না একটা আলাদা রকমের শান্ত পরিবেশ আপনারা অনুভব করতে পারবেন। আপনারা যারা পরিবেশপ্রেমী, যারা পরিবেশকে প্রচুর ভালোবাসেন, তা সেই সব মানুষের জন্য এই জায়গাটা কিন্তু একটা সুইটেবল জায়গা, একদম উপযুক্ত জায়গা। এখানে বসে নিরিবিলিতে 5 থেকে 10 মিনিট একদম কাটাতে পারেন, মানে আলাদা লেভেলের একটা শান্তি পাওয়া যাচ্ছে। একটু জাস্ট দেখাই আপনার আমার সামনের একটু ভিউটা, সেই অনেকটা দার্জিলিংয়ের যে লামাহাটা আছে না, হ্যাঁ হয়তো এগুলো পাইন গাছ নয়, ঠিক অনেকটা এরকম ভিউজ রয়েছে এই জায়গাটা, ঠিক দেখতে পাচ্ছেন। আর এইখান দিয়ে সম্ভবত অনেক সময় যখন ট্যুরিস্টরা আসে প্রচুর পরিমাণে, শীতকালে যখন ট্যুরিস্টদের ঢল নামে, তখন সম্ভবত এই রাস্তা ধরে বোধহয় গাড়িগুলো, আমরা যেরকম বোলেরো গাড়িতে এসেছি সেরকম বোধহয় গাড়ি বা অটোগুলো বোধহয় চড়ে যায়, সম্ভবত, আমার ঠিক জানা নেই, আমি আইডিয়া করতে পারছি। আর এখন প্রচুর পরিমাণে গরম, পুরো ঘেমে নিয়ে চান করে যাচ্ছি। চলুন তাহলে এবার নিচের দিকে নামা যাক, এবার যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। ফুলডুংরি পাহাড় দেখা আমাদের শেষ হলো। এবার আমাদের পরবর্তী স্পট হচ্ছে বুরুডি লেক। চলুন বুরুডির দিকে এবার মুভ করা যাক। একই পথে যেরকম আমরা উঠেছিলাম আবার একই পথে আমাদের নামতে হবে। সোনাঝুরি গাছের বনের ভেতর দিয়ে এখন আমাদের জার্নি চলছে বুরুডি লেকের উদ্দেশ্যে। তবে রাস্তা খুব একটা ভালো নয়, কিন্তু
ভিউ খুব সুন্দর, মানে দুটোতে ব্যালেন্স করে একদম ঠিকঠাক রেখেছে আমাদেরকে। তবে বুরুডি লেক আমি ছবিতে যেরকম সুন্দর দেখেছি, মন বলছে যে এতটা সুন্দর একটা জায়গার জন্য এই রাস্তাটাকে মার্জনা করা যেতেই পারে, অসুবিধা তাতে কিছু নেই। আর এই যে সাইডে এত প্রচুর পরিমাণে সোনাঝুরি গাছ রয়েছে না, লোকেশনটা অসাধারণ লাগছে। আমরা এসে পৌঁছেছি বুরুডি লেকের একদম সামনে। তবে ওয়েদার এখন গরম রয়েছে, তবে বৃষ্টি পড়ছে কয়েক পলসা। এবং এই সামনের এই পাহাড়টাকে দেখুন, জাস্ট কি অসাধারণ লাগছে দেখতে। এখানে লোকেশনটা একবার দেখুন, এই শরৎকাল, পেজা তুলোর মতন মেঘ আকাশে ভেসে রয়েছে, অসাধারণ লাগছে। এতক্ষণ পর্যন্ত আমাদের দেখলেন ফুল জামা, ড্রেস আপে সব কিছুতে। এই বুরুডি লেকে এখন গলায় গামছা ঝুলিয়ে আমরা এই একটু ভাবছি স্নান সেরবো, কেননা সারাদিনের যে পরিমাণে অস্বস্তি, সারাদিনের যে পরিমাণে জার্নি, ক্লান্তি, গ্লানি আমাদের মধ্যে যা জড়িয়ে রয়েছে, সেইগুলোকে পরিষ্কার করার জন্যই এখন একটু রিফ্রেশ হওয়ার জন্য এই লেকে নামবো। স্নান সেরে তারপরে আপনাদের একটা সুন্দর ড্রোন শট দেবো। চলুন তাহলে লেকে নামা যাক, আদৌ নামা যায় কিনা সেটা দেখি। আমরা ঠিক আমাদের গাড়িটা ওইখানটায় পার্কিং করেছি এবং এই দিকে হচ্ছে এই বুরুডি লেকের বোট বুকিং কাউন্টার এই দিকটায় রয়েছে। এই দিকটায় ভাবছি আমরা যাব স্নান সারতে। এই যে বুরুডি লেকে এসে স্নান, জীবনে প্রথমবার মনে হয় কোনো লেকে এসে স্নান করছি আমি। এর একটা আলাদা লেভেলের অনুভূতি হবে। জানি না এর আগে কোনো ভিডিওতে দেখেছেন কিনা, হয়তো আমার এই চ্যানেলেই প্রথমবার দেখবেন। চলুন আমরা চলে এসেছি। আর এখান থেকে না, এই বুরুডি লেকের এই জায়গাটা থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে না, চলুন আপনাদের দেখাই। এই দেখুন কি অসাধারণ ভ্যালি ভিউ। এই সামনে এই পাহাড়, এই দিকেও রয়েছে এবং এই সামনে এই লেক। ওয়াও, কি অসাধারণ লাগছে দেখুন। এইখানে বোটিংয়ের যা রেট শুনতে পাচ্ছি, একজনের 100 টাকা করে রেট রয়েছে এই বোটিংয়ের। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে বোটিং কাউন্ট, এইখান থেকে আপনারা টাকা দিয়ে এই বোটগুলোতে করে বোটিং করে করে এগোতে পারেন এবং চারিদিকটা ঘুরতে পারেন। কি অসাধারণ লাগছে দেখুন। আমি আপনাদের ড্রোন শটে দেখাবো এই টোটাল এরিয়াটা। তো চলুন এখন একটু স্নান সেরে নেওয়া যাক। এবার পুরো একদম খালি গায়ে নামবো। আমাদের দুজনা অলরেডি নেমে গেছে। এইখানটা একটু স্লিপি, তবে নিচটা একদম পুরো পাথুরে। ও এক আলাদাই মজা, অসাধারণ। এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারেন আপনি যে এই গরিবের দেশি সুইমিং পুল। একদম এইদিকে আমাদের সুইমিং পুল, এই দেখুন এইদিকে লেক ভিউ, এইদিকে লেক ভিউ, আর এই দেখুন অসাধারণ। খালি দেখুন এই ভিউয়ের সাথে এই বুরুডি লেকে স্নান, এ আর অন্য কোথাও পাবেন না, এসব আমাদের চ্যানেলেই পাবেন। নমস্কার। সবাই ভিডিও করতে ব্যস্ত, সবার আমাদের চ্যানেলে এই ভিডিও আসবে। আপনারা আমাদের এই ব্লগগুলোতেই দেখতে পাবেন আমরা এই বুরুডি লেকে স্নান করছি আর এই রকম ভ্যালি ভিউ এনজয় করছি। বুরুডি লেকে আমরা স্নান করে উঠলাম। তবে জামা প্যান্ট চেঞ্জ করতে করতে আমাদের একটা জিনিস পুরো নজর কাটছে, এখানকার লোকালসরাও এই ব্যাপারটা ঠিক জানে না। একটু দেখাই আপনাদের, এই খাম্বাটা দেখুন, আমাদের এখানে কিন্তু খুব একটা হাওয়া দিচ্ছে না। খাম্বাটা জাস্ট দেখুন, অটোমেটিক্যালি নড়ছে।
মানে কনস্ট্যান্ট নড়ে যাচ্ছে। আপনি গাছের পাতাগুলো পাশে দেখুন, একদম কিন্তু গাছের পাতার কোনো ইয়ে নেই, মানে গাছের পাতা একটাও হিলছে না, কিন্তু এটা কনস্ট্যান্টলি নড়ে যাচ্ছে। সেরকম কোনো হাওয়া আছে না, হাওয়া নেই, এখানে কোনো সেরকম হাওয়া নেই, কিন্তু সারাক্ষণ নড়তে থাকে। আমাদের স্নান পর্ব শেষ হলো। এবার আমাদের গাড়ি যেখানে আমরা পার্ক করেছি তার পেছনেই এই কাকুর একখানা রেস্টুরেন্ট আছে, আমরা যেখানে খাটিয়ায় বেশ কিছুক্ষণ বসেছিলাম। এখন দুপুরের খাওয়া দাওয়া সারবো। বেশিরভাগ মানুষ যারা ঘাটশিলা ঘুরতে আসে প্রথম দিনে সাইট সিন কমপ্লিট করে কিন্তু এই বুরুডি লেকে এসেই ম্যাক্সিমাম লোকে খাওয়া দাওয়া করে, কেননা বুরুডি লেকে ম্যাক্সিমাম টাইম 2টো থেকে 3টে বেজে যায়। এখন আমাদের ঘড়িতে এই যে সময় হচ্ছে ঠিক 3:45, অর্থাৎ প্রায় 4টে বাজতে চললো। চলুন খাওয়া দাওয়া শেষ করা যাক এবং এইখানে খাবারের কীরকম কী দাম আছে সেটাও জানা যাক। কাকু, কীরকম কী খাবার অ্যাভেলেবেল আছে এখন? এখানে অ্যাভেলেবেল মানে নিরামিষ থালি তো পাওয়া যাবে। নিরামিষ থালি পাওয়া যাবে। আর যারা দেশি চিকেন বা এমনি শুধু পোলট্রি খেতে চায় সেক্ষেত্রে সেটা হচ্ছে অর্ডার দিলে আমরা করি। অর্ডার দিলে করে দেন? আপনারা না বললে আমি করব কি করে? এখানে তো সেটাই। আমাদের ফ্রিজ মিরিজ নেই। আচ্ছা যে মানে ফ্রিজের মধ্যে রাখতে হবে। আচ্ছা রেখে আমাদের যা হয় দেওয়া টাটকা টাটকি করতে হয়। আচ্ছা 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 কীরকম কি প্রাইস আছে যারা দেশি চিকেন খায় তাদের? ওরা আমাকে বলে দিলে 1 ঘন্টা সময় দিতে হবে, 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। আচ্ছা, কত দাম কত কি? 4 পিসে হচ্ছে 150 টাকা। 150 টাকা। 4 পিস মাংস, 1 পিস আলু 150 টাকা, ভাত ডাল তরকারি হচ্ছে 50 টাকা, আচ্ছা মাংস ভাত 200 করে পড়বে। আচ্ছা, টোটাল 200 টাকা। আর যদি এমনি পোলট্রি হয় 150 টাকা। 150 টাকা, মানে টোটাল থালি না থালি নিয়ে 150 হচ্ছে মানে 100 টাকা হচ্ছে মানে ব্রয়লারের। হ্যাঁ হ্যাঁ 50 টাকা মিল। নর্মাল শুধু ভাতের থালি। আর এমনি যারা নিরামিষ শুধুমাত্র খায় তাদের জন্য শুধু 50 টাকা। 50 টাকা পেট। আচ্ছা। 50 টাকা পেট চুক্তি মানে আনলিমিটেড নাকি? আপনি একবার নিলেও আমি 50 টাকা নেব, আর 5 বার নিলেও 50 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুরুডি লেকে তাহলে বুঝতে পারছেন, আপনারা যারা চিকেন খেতে চান তাদের জন্য আমি রেট জানিয়ে দিলাম। আমি যেহেতু নিরামিষ, আমি অবভিয়াসলি নিরামিষই খাবো। আমার খরচাও কম, 50 টাকা মাত্র। পেট চুক্তি খাওয়া দাওয়া, পেট চুক্তি খাওয়া দাওয়া কিন্তু মানে আনলিমিটেড আপনি কিন্তু পাবেন। কাকু বলে দিলে একবার নিলেও যা, 5 বার নিলেও থাক। আপনারা এলে এই ল্যাম্পপোস্ট তার নিচে একদম এই যে পাশে এই যে হোটেলটি, এইখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। বুরুডি লেক দর্শন আমাদের শেষ হলো। এবারের আমাদের পরবর্তী স্পট হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। আমাদের বেলা প্রায় পড়ন্ত বেলা। জানি না ধারাগিরি ওয়াটারফলসে গিয়ে কতটা আপনাদের দেখাতে পারবো। 4:33 বাজছে ঘড়িতে এবং এখনও অনেকক্ষণ সময় লাগবে। চলুন গাড়িতে করে এখন বেরোনো যাক ধারাগিরি ওয়াটারফলসের দিকে। আমরা এসে পৌঁছালাম ধারাগিরি ওয়াটারফলস যাওয়ার রাস্তায়। তবে আমাদের গাড়ি এই অবধিতেই থেমে যাবে। থেমে গিয়ে এরপরে আমাদের এই বন আছে, বনের মধ্যে দিয়ে উপরের দিকে যেতে হবে জার্নি করে। কিন্তু এইখানে এরপরে কিন্তু আর গাড়ি যেতে পারবে না। এইখানে গ্রামবাসীরা এবং ছোট ছোট বাচ্চারা 50 টাকা নেবে, আপনাদের গাইড হিসেবে আপনাদেরকে নিয়ে যাবে পাহাড়ের দিকে। এই ধারাগিরি ওয়াটারফলসের রাস্তাটা যেমন বললাম না, একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। দেখুন এই সাইডে জঙ্গল, এই সাইডে জঙ্গল, মধ্যেখান দিয়ে রাস্তাও চলে গেছে। এখান থেকে সম্ভবত 600-700 মিটার কি 800 মিটারের মতন, তারপরে আমরা পৌঁছে যাব ধারাগিরি ওয়াটারফলসে। এই দিকটা জাস্ট একবার দেখুন, ওইখানে বড় বড় উইয়ের ঢিবি, আর এই দিকটা পুরো গভীর জঙ্গল রয়েছে। বুঝতে পারা যাচ্ছে যে সিজনের সময় যখন প্রচুর লোক আসে, অর্থাৎ শীতকালে পুজোর পর থেকে সিজন স্টার্ট হয়ে যায়, তখন এইখানটায় কিন্তু দোকানপাট বসে, সেটা দেখে বোঝা যাচ্ছে। আর আমার কথা হয়তো শুধু শোনা যাচ্ছে এখানে, আর কোনো কথা শোনা যাচ্ছে না, একদম নির্ঝুম। এই দিকটা দেখুন, প্রতিটা পাতার উপর যখন পা পড়ছে, পাতার এক একটা আওয়াজও কিন্তু শোনা যাচ্ছে। এতটাই নির্ঝুম এখানে। আর আমরা যত যাচ্ছি তত গভীর। আসলে বুরুডি লেকের ওখানে যে দোকানে আমরা খাবার খেলাম, সেই দোকানে কাকু কিন্তু আমাদের বারবার করে বলেছিল তাড়াতাড়ি চলে যাও, গহীন জঙ্গল, তোমাদেরই ভয় লাগবে তা না হলে।
আর সত্যিই তাই, পুরো একদম গহীন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। দেখুন আরও যত যাব পুরো ঘন জঙ্গল আরও বাড়ছে। এই ঘন জঙ্গলে আমরা মোট 9 জন এগিয়ে চলেছি ওয়াটারফলসের দিকে। এটা সত্যি একটা যেমন গা চমচমে ব্যাপার, তার সঙ্গে আবার নতুন একটা এক্সপিরিয়েন্সও। আর অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন তাদের জন্য এটা একটা মোক্ষম জায়গা। বোঝা যাচ্ছে যে এখন বর্ষাটা প্রায় শেষের মুখে, তাই জল নেই, তা না হলে এই জায়গাটা কিন্তু পুরো জলে পুষ্ট থাকে। আর দেখুন যেরকমটা বলছিলাম, দেখুন এটা নদী, আর এখানে কিন্তু জলে পুষ্ট থাকে। জলের স্রোত দেখেছেন, এখন অল্প স্বল্প রয়েছে, কিন্তু কিন্তু যখন প্রচুর বৃষ্টি হয় তখন কিন্তু এটা দিয়ে পুরোপুরি জল এগিয়ে যায়, ভর্তি হয়ে যায়। আর এখন আমরা ভেতরে আরও গহীন বনের দিকে এগিয়ে চলেছি। আর এইটুকুনি বুঝতে পারছি না, ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে। চলুন, সামনেই ঝর্ণা রয়েছে। গাছের কত শ্বাসমূলের মতন বেরিয়েছে দেখুন। যেমন এইখানটা সত্যিই পুরো ভুতুরে জায়গা। যদি ঘাটশিলা এসে যদি কোনো একটা হরর ফিল নিতে চান না, এই জায়গাটা মোক্ষম। আমরা একদম গহীন বনের ভেতরে রয়েছি, ভয় লাগছে সাপ কোপ আছে কিনা। এই দেখুন এই সামনেই ধারাগিরি ওয়াটারফলস। জায়গাটা একবার জাস্ট দেখে নিই, কতটা গহীন বন এখানটায়। এই দেখুন এই দিক দিয়ে জল আস্তে আস্তে বয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যে ধারাটা আপনাদের দেখালাম রাস্তার এপার থেকে ওপারে গেছে, ওটা হচ্ছে এই ধারাগিরি ওয়াটারফলসের নামে বোঝা যাচ্ছে। ধারাগিরি, গিরি অর্থাৎ পর্বত, ধারা মানে জলের ধারা। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, অমায়িক, দারুণ দারুণ, অনবদ্য লাগছে এই ধারাগিরি ওয়াটারফলস। এই হচ্ছে ওয়াটারফলস। দেখুন এই উপর থেকে জল পড়ছে, তো জলের ধারাটা কম, নাম ধারাগিরি, তবে জায়গাটা বেশ ভালো, হন্টেড। পাহাড়ের যে গাছগুলো রয়েছে সেই গাছের মূলগুলোকে দেখতে পাচ্ছেন কীভাবে বেরিয়ে এসছে। এগুলো কিন্তু একটাও বট গাছ নয়, তবুও শ্বাসমূলগুলো বেরিয়ে এসছে। হ্যাঁ, ধারাগিরি ওয়াটারফলস দেখতে পেয়েছি, তবে খুব যে জলের স্রোত বা খুব যে জল নামছে তা না। তবে মজা হচ্ছে এই প্লেসটার, এই যে যেই জার্নিটা করে এলাম সেই জার্নিটা, এই যে এই এক্সপিরিয়েন্সটা, এটা একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। আমি বলবো যারা আপনারা একদিনের জন্য ঘাটশিলা ঘুরতে আসে তারা কিন্তু এই স্পটটাকে মাস্ট আপনাদের লিস্টে অ্যাড করবেন, ধারাগিরি ওয়াটারফলস। আমাদের 6ষ্ঠতম দর্শনীয় স্থান ধারাগিরি ওয়াটারফলস দেখা আমাদের শেষ হলো। এবার আবার ফিরে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। এবারে আমাদের বেলপাহাড়ির একটা কাঁকড়াঝাড় বলে একটা স্পট আছে, সেটা আমরা দেখব। যদি সম্ভব হয় আজকে কমপ্লিট করব, তা না হলে হয়তো নেক্সট দিন কমপ্লিট করতে পারি। চলুন যাওয়া যাক এখন গাড়ি অবধি। আমার ঘড়িতে যেটা ক্যালকুলেট করে আমাকে বললো যে টোটাল গাড়ি থেকে আমরা 650 মিটার মতন ভেতরে এসেছিলাম, আবার 650 মিটার আমরা এই পথ দিয়ে এগিয়ে চলছি গাড়ির দিকে। চলুন দেখা হচ্ছে আবার নেক্সট স্পটে গিয়ে। ঘড়িতে সময় এখন প্রায় রাত 8টা, 7:56, অর্থাৎ প্রায় 8টা। আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের রাতের আস্তানা জঙ্গলমহল হোমস্টেতে। আর এই জঙ্গলমহল হোমস্টে বেশ খানিকটা বড় এরিয়া নিয়ে, ওই পাশে কিছু রুমস আছে, এই সাইডে একটা বড় একটা দোতলা বাড়ির মতন, তার উপরতলাতে আমরা ঠিক রয়েছি। এটা একটা হোমস্টে। তো চলুন হোমস্টেতে আমরা যেই রুম পেয়েছি সেই রুমগুলো আপনাদের একটু দেখাই। এখানে উপরে তিনটে রুম রয়েছে, একটা শিউলি, একটা জুই, আর একটা এখানে রয়েছে চন্দ্রমল্লিকা। আমরা ঠিক নিয়েছি এই রুমটা। এই জাতীয় আরও 2খানা রুম রয়েছে। এই হচ্ছে আমাদের রুম, বেশ সুন্দর পরিষ্কার সাজানো গোছানো। ওইখানে মাথার সামনে একটা রয়েছে সুইচ বোর্ড এবং একই সাথে সুন্দর বড় একটি বিছানা, যেখানে
আরামসে 3 জনা শুতে পারবে। এই সাইডে রয়েছে খোলা একটা জানালা, তবে অন্ধকার এখন, বাইরের ভিউ কিছু দেখাতে পারবো না, জাস্ট আপনাদের একটু রুমটা দেখিয়ে নিই। আর সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে যে বাথরুম, এই দেখুন বাথরুমও কিন্তু ঝাঁ চকচকে পরিষ্কার, সঙ্গে গিজার রয়েছে। কেননা এইখানে যেমন গরমকালে প্রচুর বরফ পড়ে, একই রকমভাবে শীতকালেও কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, সে কারণে গিজারের ব্যবস্থা করা রয়েছে। যাই হোক, এই হচ্ছে আমাদের রাতের আজকের আস্তানা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ডিরেক্টলি ডাইনিং টেবিলে। এই হচ্ছে আমার আজকের ভেজ থালি। এছাড়া আজকে অন্যান্যরা যারা রয়েছে তাদের জন্য চিকেন থালি রয়েছে তাদের। আর এর মধ্যে আমরা খেতে বসেছি, কারেন্ট চলে গেছে পুরো একদম। আমার জন্য শুধুমাত্র একটাই তরকারি, যেহেতু আমি ভেজ খাবো এবং এরা প্রিপেয়ার ছিল না, আমি তাদেরকে বলিনি। এই আলু পটলের তরকারি রান্না কিন্তু বেশ সুন্দর রয়েছে, কোনো খাওয়া সারা যাবে না।